আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় ইভ্যালুয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বাধীনতার পরে ভারতবর্ষে যে সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো কিভাবে বিবর্তিত হয়েছে, তার চরিত্রগত পরিবর্তনগুলো কিভাবে হয়েছে এবং তা আস্তে আস্তে কোন দিশায় বা কোন দিকে সেগুলি ধাবিত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটি বুঝতে হবে সেটি হলো জনসম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়। এই কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্পদ উন্নয়ন এই শব্দটিতে দুটি শব্দ রয়েছে, জনসম্পদ অর্থাৎ জনসাধারণ এবং উন্নয়ন। জনসম্পদ উন্নয়ন হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যা কোনো একটি ব্যক্তি অথবা সম্প্রদায়ের বা ব্যক্তি এবং সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির উন্নতি সাধন করে। এর লক্ষ্যটাই হলো মানুষকে শক্তিশালী করে তোলা, যাতে তারা নিজেদের জীবনকে উন্নত ও নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি মানুষ এবং তার সঙ্গে যারা রয়েছেন সে সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির উন্নতি ঘটতে হবে। শুধুমাত্র সামাজিক বা অর্থনৈতিক উন্নতি হলেই হবে না। আমরা যখন এই পরিবেশগত উন্নতির কথা বলছি বা পরিবেশগত পরিস্থিতির কথা বলছি, তখন আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই পরিবেশগত উন্নয়ন একটি অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব উষ্ণায়নের মুখে, যেখানে আমাদের প্রতিনিয়ত কলকারখানার ধোঁয়া, গাড়ি ঘোড়ার ধোঁয়া এবং আমাদের সভ্যতার বিষবাষ্পে আমাদের পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে, আমাদের ইকোসিস্টেম ধ্বংসের মুখে, যা মানব সভ্যতার অস্তিত্বকেই বিলুপ্ত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি থাকবে বা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সবকটি যেন আমাদের পরিবেশের ভারসাম্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়। অর্থাৎ কোনো জায়গায় যদি রাস্তা তৈরি হয়, সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে দুদিকে গাছ লাগানো হয়। কোনো জায়গায় যদি একটি কারখানা তৈরি হয়, আমাদের নিশ্চিত করতে হবে সেই কারখানার দূষিত রাসায়নিক যেন নদীর জল বা পুকুরের জলে গিয়ে সটান না মেশে। কোনো জায়গায় যদি একটি স্বাস্থ্য পরিষেবা প্রকল্প গড়ে ওঠে, সেটি যেন সেখানকার পরিবেশের সঙ্গে অবশ্যই তাল মিলিয়ে হয়। অর্থাৎ আমি সমাজের উন্নতি ঘটানোর জন্য যদি কোথাও টেলিফোন টাওয়ার বসাই, আমাকে দেখতে হবে সেগুলি ছোট থেকে ছোট পাখিদের ওড়ার ক্ষেত্রে কোনো রকম কোনো কম্পাঙ্কজনিত বাধা সৃষ্টি করছে কিনা। ঠিক যে কারণে কলকাতা শহর নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গে এই ছোট ছোট শহরগুলোতেও যতদিন আমাদের টেলিগ্রামের তার বা টেলিগ্রাফি টেলিফোনের তার মাটির ওপর দিয়ে ছিল, তখন কিন্তু আমরা চড়ুই থেকে শুরু করে ছোট পাখিদের হারাতে বসেছিলাম। সুতরাং আমাদের এই যে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে, সেই প্রকল্পগুলির উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তি এবং সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির উন্নতি সাধন করা। আমাদের বুঝতে হবে যে এই জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে তার গুরুত্বটা কোথায়। অর্থাৎ যে কোনো প্রকল্প যখন আমরা আমাদের দেশে যখন আমরা সেগুলোকে আহ, মানে ইমপ্লিমেন্ট করি বা সেগুলোকে রান করি, তখন সেগুলোর নির্দিষ্ট কিছু গুরুত্ব থাকে। এক্ষেত্রে যেটি প্রথম এবং প্রধান গুরুত্ব সেটি হচ্ছে দারিদ্র দূরীকরণ। আমাদের দেশের একটি বিশাল অংশের মানুষজন এখন অবধি দারিদ্র সীমার নিচে বাস করেন। বছর দশেক আগের একটি স্টাডি দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এই দেশের 22 লক্ষ মানুষজন এখনো প্রতিদিন রাতে খালি পেটে ঘুমোতে যান। সুতরাং তাদেরকে যদি উন্নয়নের মূল স্রোতে
নিয়ে না আসা যায়, আমাদের সমাজ কিন্তু কোনোদিনই উন্নত হবে না। সুতরাং এটা বুঝতে হবে, যেখানে প্রতিটি মানুষের উন্নয়ন ঘটবে না, সে সমাজ সার্বিকভাবে কোনোদিনই উন্নত হবে না। অর্থাৎ আমাদের এটা মাথায় রাখতে হবে যে সমাজের উন্নতি মানে সমাজের ৫% বা ১০% মানুষের উন্নতি নয়, প্রতিটি প্রান্তিক মানুষের উন্নতি। কলকাতা শহরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়া আমাদের স্বাস্থ্য পরিষেবার উন্নত হওয়াকে সূচিত করে না, যতদিন না প্রতিটি প্রান্তিক এলাকায় আমরা স্বাস্থ্য পরিকাঠামো সমানভাবে পৌঁছে দিতে পারছি। এবং জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলিতে সাধারণ মানুষের নিবিড় অংশীদারিত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষকে সেখানে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। প্রকল্পগুলি এইভাবে গড়ে তোলা হবে যেখানে সাধারণ মানুষ ভূমিকা গ্রহণ করবে। অর্থাৎ তার মাধ্যমে তারা কর্মসংস্থান হবে, তাদের আর্থিক উন্নতি ঘটবে, তারা খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক যে চাহিদাগুলি আছে সেই চাহিদাগুলি পূরণে সক্ষম হবেন এবং তার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ হবে। দ্বিতীয় যে গুরুত্বটি রয়েছে সেটি হলো শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তার। আমরা জানি যে এখনো অবধি স্বাধীনতার ৭৫ বছর পরেও আমরা দেশের প্রতিটি জায়গাতে প্রতিটি শিশুর জন্য শিক্ষা ব্যবস্থা সমানভাবে পৌঁছে দিতে পারিনি। প্রতিটি শিশুর জন্য তার বাড়ির কাছে স্কুল পৌঁছে দিতে পারিনি। সরকারি শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো এখনো যথেষ্টই অপ্রতুল। কলকাতা শহরে প্রতিদিন ভোরবেলায় যে পরিমাণ মানুষজন জেলা শহরগুলি থেকে এসে রাতের ট্রেনে এসে ভোরবেলায় শহরের হাসপাতালগুলিতে ভিড় জমান, সেটা প্রমাণ করে যে স্বাস্থ্য পরিষেবা এখনো সব জায়গায় সমান নয়। মুশকিলটা হচ্ছে দেশের উন্নতি মানে সার্বিক সাধারণের উন্নতি, শুধুমাত্র রাজধানীর উন্নতি নয়। যেটি রবীন্দ্রনাথ বলেছিলেন যে সমস্ত রক্ত মুখমণ্ডলে যদি সঞ্চিত হয় সেটি কখনোই উন্নয়ন বলে সূচিত হয় না। সুতরাং সরকার থেকেই এই উদ্দেশ্যটি নেওয়া হয়েছিল যাতে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো সব জায়গায় সমানভাবে বিস্তার করা যায়। তার জন্য এই জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তৃতীয় যে লক্ষ্যটি রয়েছে অর্থাৎ সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি। এই সময় দাঁড়িয়ে অত্যন্ত আফসোসের সঙ্গে এটা বলতে হচ্ছে যে এতদিন পরেও যেখানে আমরা চাঁদে মহাকাশযান পাঠাতে সক্ষম হচ্ছি, কিন্তু আমাদের সমাজের ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, জাতি ভেদাভেদ আমরা দূর করতে পারিনি। আমাদের সমাজে এখনো অস্পৃশ্যতা রয়েছে। আমাদের সংবাদ মাধ্যমে প্রায়শই ফুটে ওঠে যে দলিত ছেলেটি স্কুলে বা কাজের জায়গাতে সে হয়তো নিপীড়িত হচ্ছে, যেটি সামাজিক উন্নতির জন্যই কোনোভাবেই শুভ সূচক নয়। এই সামাজিক ভেদাভেদ দূর করার এই সামাজিক ভেদাভেদ দূর করে সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি আমাদের জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে তার অন্যতম কাজ। কিভাবে? একটি জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে সাধারণ মানুষ সেখানে কোনো একটি কাজে একসঙ্গে তারা ভূমিকা গ্রহণ করেন। অর্থাৎ একটি স্বাস্থ্য পরিষেবামূলক প্রকল্প, সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষজন কাজ করছেন। ৩টি গ্রামের মানুষ একসঙ্গে কাজ করছেন। স্বাভাবিকভাবেই একটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান তারা যখন একসঙ্গে কাজ করবেন, তাদের সামাজিক সংহতি বৃদ্ধি পাবে। মানুষ হওয়ার যে শিক্ষা সেটি তাদের অন্তরে প্রবেশ করবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। কারণ আমাদের সমাজে সম্প্রীতির অভাবের মূল কারণটা হচ্ছে সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একে অপর সম্পর্কে কিচ্ছু জানেন না। এই না জানাটা আমাদের সন্দেহ, ভয় এবং অবিশ্বাসের জায়গাটা তৈরি করে। এই জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির মাধ্যমে যখন বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সমাজের স্তরের মানুষজন একসঙ্গে কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই সম্প্রীতি আরো শক্তপোক্ত হবে। চতুর্থ যে গুরুত্বটি সেটি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন। এই টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করব। যে কোনো জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক, সামাজিক বা সার্বিক উন্নয়নের পাশাপাশি আরো দুটি লক্ষ্য থাকে।
যাতে সেই জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পটি দীর্ঘমেয়াদী হয় এবং সেটি পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়। এই দুটো বৈশিষ্ট্য না থাকলে আমরা কোনো জনসম্পদ উন্নয়নমূলক বৈশিষ্ট্যকে বা প্রকল্পকে আমরা টেকসই বলে অভিহিত করব না। অর্থাৎ কোনো জায়গায় যদি একটি নদীবাঁধ প্রকল্প হয়, সেই নদীবাঁধ যাতে স্থানীয় পরিবেশের ইকোসিস্টেমকে ধ্বংস না করে এবং সেই নদীবাঁধ যেন কমপক্ষে সেই এলাকার মানুষজনকে একটা দীর্ঘ সময় ধরে উপকার দিতে পারে। কোনো একটি জায়গায় যদি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে তাহলে বুঝতে হবে সেখানে যেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই সাধারণ মানুষের এবং পশু পাখির সাধারণ স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত না করে। কোনো একটি জায়গায় যদি একটি কারখানা গড়ে ওঠে, সেই কারখানার দূষিত জল বা দূষিত যে বর্জ্য পদার্থ সেগুলি যেন সাধারণ মানুষের চাষের জলে গিয়ে না মেশে। তাহলে কি হবে? পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং শুধু তাই নয়, যদি কোনো জায়গায় এমনটাও হয় যে কোনো জায়গায় হয়তো একটি কারখানা করতে গিয়ে ১০০ গাছ কাটতে হচ্ছে, তাহলে সেখানে যেন অন্তত আরো ১০০০টি গাছ লাগানো সম্ভব হয়। তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মানব সভ্যতার প্রকৃত উন্নয়ন সফল হবে। স্বাধীনতার পরের ভারতবর্ষের পরিস্থিতি আমরা এখানে একটু আলোচনা করব। ১৯৪৭ সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে গেলেন, তখন ভারতবর্ষ দারিদ্র, সাক্ষরতার অভাব, স্বাস্থ্য খাতের দুর্বলতা এবং বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো বা অবকাঠামোর অভাবের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেগুলি কোনোভাবেই একদিনে সমাধান করা সম্ভব ছিল না, কারণ আমাদের দেশ তখনও ততখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি এবং অবশ্যই আর্থিক অনটন একটি অন্যতম কারণ ছিল। দেশভাগের ক্ষত তখন আমরা বহন করে চলেছি এবং তার ফলাফলে আমাদের যে পরিকাঠামোগত সমস্যা সেটাও প্রকট হয়েছিল এবং তার জন্য এই জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি গ্রামীণ এলাকার উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়ন, এই দুটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়। আমাদের দেশের ৭৫% মানুষ বা আভিধানিক অর্থে বলতে গেলে ৭০% বেশি মানুষ থাকেন গ্রামে। সুতরাং তাদের উন্নয়ন না ঘটাতে পারলে কোনোভাবেই আমাদের দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়, যেটি আমরা একবার আলোচনা করেছি যে কলকাতা শহরের একটি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা মানে পশ্চিমবঙ্গের উন্নতি নয়। যদি পুরুলিয়ার প্রান্তিক অংশের মানুষ স্বাস্থ্যের একটি সাধারণ অপারেশনের জন্য কলকাতায় আসতে বাধ্য হন, তাহলে বুঝতে হবে সেটা কোনোভাবেই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হয়নি। সুতরাং গ্রামীণ এলাকার উন্নয়ন, যেখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষজন থাকেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ভূমিকা বা খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার সুনিশ্চিত করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা ছিল এবং এই উন্নয়ন করাটা সেই সময় প্রশাসনের কাছে খুব চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয় এবং এই জায়গাটায় যাওয়ার জন্য যে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় ১৯৫১ থেকে ১৯৫৬ সাল, সেখানে কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। আমরা আগেই বলেছি যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষজন, আমাদের দেশের বেশিরভাগ মানুষজন থাকেন গ্রামে। সুতরাং স্বাভাবিকভাবেই গ্রামের মানুষজনের আর্থিক উন্নতি না হলে কোনোভাবেই সম্ভব নয় আমাদের সমাজের উন্নতি এবং কর্মসংস্থানের মাধ্যমে, আর্থিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ হবে। তাদের কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়েছিল। কৃষি কৌশল যাতে নতুন থেকে নতুনতর পদ্ধতি তৈরি করা যায়, সারা বছর চাষ করা যায়, কৃষির জন্য পর্যাপ্ত জল পৌঁছে দেওয়া যায়, অপারেশন সবুজ বিপ্লবের কথা আমরা বলতে পারি। উন্নত মানের বীজ সরবরাহ করা হয়, চাষীদেরকে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয় এবং গ্রামের রাস্তাঘাট এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলা হয়েছিল।
একাধিক সেখানে প্রকল্প গ্রহণ করা হয় এবং এই সময়ে 1952 সালে প্রথম জনসম্পদ উন্নয়ন প্রকল্পটি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এর উদ্দেশ্যই ছিল গ্রামীণ পরিকাঠামো এবং সামাজিক যে প্রকল্পগুলি রয়েছে তার উন্নতি করা। এবং এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি 1952 সালে শুরু হয়েছিল, তার কাজগুলো ছিল নিম্নরূপ: কৃষি উৎপাদন, গ্রামীণ স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা, আর্থিক অবস্থাকে উন্নত করা। গ্রামীণ উন্নয়ন ব্লক তৈরির মাধ্যমে এটি উন্নয়নগুলো করার চেষ্টা করা হয়েছিল এবং আত্মনির্ভরশীলতা ও স্থানীয় নেতৃত্বের উপর গুরুত্ব দেওয়া। যদি আমরা সিডিপি 1952 বা 1952 সালে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্যগুলো আরেকবার ভেবে দেখি, সেটি বলা হচ্ছে কৃষির উৎপাদন বৃদ্ধি করা। অর্থাৎ সেই সময় অবধি আমাদের দেশকে বাইরে থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো, সেটি তারা বন্ধ করার চেষ্টা করেছিলেন। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নত করার চেষ্টা করেছিলেন। স্যানিটেশন অর্থাৎ কিনা আমাদের সাধারণ স্বাস্থ্য পরিষেবা, সেটিকে উন্নত করার চেষ্টা করেছিলেন। শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ মাথায় রাখতে হবে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং যে কোনো গণতান্ত্রিক শাসন গণতান্ত্রিক পরিকাঠামোতে প্রতিটি মানুষের সমান অধিকার থাকে, প্রতিটি মানুষ সমান রকম সেখানে অংশগ্রহণ করে থাকেন। যদি শিক্ষার আলো না থাকে, সেই মানুষটি তার মৌলিক চাহিদাগুলো নিয়ে সচেতন হবেন না এবং শিক্ষার আলো না পেলে তিনি তার আওয়াজ বা তার চাহিদা তিনি জানাতে পারবেন না। এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলির মাধ্যমে নিবিড় জনগণের অংশীদারিত্বের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, কর্মসংস্থানের মাধ্যমে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলি পূরণে সক্ষম হবেন এবং এইগুলি গ্রামীণ উন্নয়ন ব্লক, রুরাল ডেভেলপমেন্ট ব্লকের মাধ্যমে এই কর্মসূচিগুলো পালিত হবে। এর মাধ্যমে কি হবে? আত্মনির্ভরশীলতা গড়ে উঠবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাথায় রাখতে হবে যে 1952 সাল মানে ভারতবর্ষের যোগাযোগ অবস্থা তখনও অতটা উন্নত হয়নি। ইন্টারনেট অনেক দূরের শব্দ, সব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভবই নয়। তখন অবধি সেলফোন বা মোবাইল ফোন শুধুমাত্র আমাদের বিজ্ঞান কল্পকাহিনীতে জায়গা পেয়েছে এবং স্বাভাবিকভাবেই যদি আমরা স্থানীয় ক্ষেত্রের স্বনির্ভরতার উপর জোর না দিই তাহলে বা না দেওয়া হতো, তাহলে কিন্তু উন্নয়ন সার্বিকভাবে প্রতিফলিত হতো না। কিরকম? যদি এমনটা হয় যে কোনো একটি জায়গাতে উত্তর দিনাজপুরের চাষের জন্য কলকাতার ওপর নির্ভরশীলতা থেকে যায়, তাহলে যাতায়াতের যে সময়টা চলে যায় সেটা কিন্তু কোনোভাবেই খুব আমাদের পজিটিভ বা আমাদের শুভ সূচক ছিল না। সুতরাং স্থানীয় যে এলাকাটি রয়েছে সেটি যেন কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠে, যাতে অন্যের উপর নির্ভরশীলতা কমবে এবং স্থানীয় মানুষজন উন্নয়নের মুখ দেখবেন এবং সেই কর্মসূচিগুলি বা কর্মকাণ্ডগুলি পরিচালনার জন্য স্থানীয় নেতৃত্বের উপর জোর দেওয়া হবে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের এর আগে যতক্ষণ আমরা আলোচনা করেছি, আমরা বারবার বলেছি সেটা হচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জনসম্পদ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেই প্রকল্পগুলির আদত অর্থই হচ্ছে, মুখ্য অর্থই হচ্ছে স্থানীয় মানুষজনের অংশীদারিত্ব। তাদেরকে সেই প্রকল্পর রূপায়ণ, প্রকল্পের ভাবনা চিন্তা বা প্রকল্পের গঠনে তারা সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করবেন। অর্থাৎ তাদের মধ্যে নেতৃত্ব তৈরি হবে, যেটি আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য অত্যন্ত কাম্য। উন্নয়নের নীতিগুলি ও টপ টু বটম এই নীতিতে চুইয়ে চুইয়ে আসবে না, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। প্রতিটি মানুষ দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে সমান ভূমিকা গ্রহণ করবেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় 1956 থেকে 1961 সাল। এই সময়টাতে শুধুমাত্র কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়নি। দেশ তখন এগুচ্ছে, কৃষি
কৃষির যে অংশটি রয়েছে সেটিকে অনেক ক্ষেত্রে সংহত করার চেষ্টা করা হয়েছে, সেটির উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করা হলো শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া। শুধুমাত্র শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া না, তার সাথে সাথে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। রাস্তাঘাট, শিল্পের জন্য উপযোগী পরিবেশ, কাঁচামালের যোগান ইত্যাদি। তার কারণটা হচ্ছে যে শিল্পায়ন না হলে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব নয়। কৃষিতে একটা দেশের সব ক্ষেত্রকে নিযুক্ত করা সম্ভব নয় এবং তখন অবধি আমাদের কৃষি উপকল্প এতটাও উন্নত হয়নি যে সেটি লাভজনক বলে সবসময় সেটিকে চালু করা যাবে। সুতরাং শিল্পায়ন ছিল সময়ের ডাক এবং সেই জন্যেই গ্রামীণ উন্নয়ন দারিদ্র্য দূরীকরণের সঙ্গে সঙ্গে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল যাতে শিল্পায়ন নীতি সফলভাবে প্রতিফলিত হয় এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে এই শিল্পায়ন নীতি সফলভাবে প্রতিফলিত হওয়ার সঙ্গে ক্ষেত্রে শিল্পায়ন কিন্তু টেকসই যাতে হয়, অর্থাৎ সাশ্রয়ী এবং পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদী ফলাফল, অর্থাৎ সাধারণ মানুষের উন্নতির জন্য তার একটা দীর্ঘমেয়াদী ভূমিকা থাকবে, সেই ভাবনার উপরও কিন্তু জোর দেওয়া হয়েছিল। যে কারণে যদি আমরা 50, 60, 70 এই সময় গড়ে ওঠা বিভিন্ন শিল্প কারখানাগুলোর উপর চোখ দিই, আমরা দেখতে পাবো তাদের ব্যবসার পাশাপাশি তারা কিন্তু সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও সমানভাবে ভূমিকা গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জনসম্পদ উন্নয়ন কর্মসূচির বিস্তার এবং গ্রামীণ উন্নয়নকে অবশ্যই শিল্পায়নের সাথে সাথে একই রকম অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এরপরে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে সবথেকে উল্লেখ্য যে স্টেপটি আসে, সবথেকে যেটি বলা যেতে পারে গণতান্ত্রিক আমাদের উন্নয়ন প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে পঞ্চায়েতি রাজ। 1959 সালে শুরু হয়। পঞ্চায়েতি রাজ আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিটি মানুষের ভূমিকার কথা বলি এবং উন্নয়ন যে শুধুমাত্র কেন্দ্রীয় জায়গায় আটকে না থেকে প্রতিটি প্রান্তে ছড়িয়ে যায় তার আবশ্যিকতার কথাও বলি। পঞ্চায়েতি রাজের মাধ্যমে সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ শুধুমাত্র রাজধানীর আমলারা নির্ধারণ করবেন না যে কোন এলাকায় কি ধরনের উন্নতি ঘটবে, বরং চেষ্টা করা হবে যাতে প্রতিটি মানুষ যে প্রান্তিক এলাকারই হন তিনি তার চাহিদা অনুসারে তার এলাকার উন্নতি কিসে হতে পারে তা নিয়ে তিনি মতামত দেবেন এবং সেই প্রকল্পের রূপায়ণে তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন এবং তার মাধ্যমে কি হবে, নেতৃত্বের বিকাশ ঘটবে এবং যখন তারা অংশগ্রহণ করবেন তখন স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের বিকাশ ঘটবে। কর্মসংস্থানের বিকাশের মাধ্যমে আর্থিক উন্নতি হবে এবং এই আর্থিক উন্নতির মাধ্যমে তাদের ক্ষমতায়ন ঘটবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে সংঘটিত হবে, সেটি হলো বিকেন্দ্রীকৃত উন্নয়ন পদ্ধতি। অর্থাৎ এতদিন অবধি উন্নয়নের যে পলিসিটা ছিল যে শুধুমাত্র ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে বা ওপরের লোকজন ডিসাইড করবেন যে নিচে কি ধরনের উন্নয়ন ঘটবে, সেটা আর থাকছে না। উন্নয়ন সর্বত্র ছড়িয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র কলকাতার মিনিস্ট্রিতে বসে ডিসাইড হবে না যে পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে একটি সাঁকো বা কালভার্ট হবে কি হবে না, সেখানকার মানুষজন তারা সিদ্ধান্ত নেবেন যে সেখানে খাল দরকার নাকি চাষের জল দরকার নাকি একটা স্যালো কল দরকার নাকি স্বাস্থ্য কেন্দ্র দরকার এবং দরকার থাকলে কোথায় দরকার, কিভাবে দরকার। এর মাধ্যমে উন্নয়ন অনেক বেশিভাবে ছড়িয়ে পড়লো, সাধারণ মানুষের হাতে ক্ষমতা এলো এবং গণতান্ত্রিক যে চেতনার বিকাশ, যেখানে প্রতিটি মানুষ সমানভাবে অংশীদারিত্ব পেল, যে কারণে
পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েতি রাজ ১৯৫৯ সালের যে একটি বিশাল প্রকল্প, সেটিকে আমরা বলতে পারি যে আমাদের জনসম্পদ উন্নয়নমূলক যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি এলো ১৯৬১ থেকে ৬৬ সাল, অর্থাৎ ততদিনে পঞ্চায়েতি রাজ বছর দুয়েক শুরু হয়ে গেছে। সেখানে কৃষি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হলো। তার সাথে সাথে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করা হয়, যেমন রাস্তাঘাট, সেচ ব্যবস্থা এবং শিক্ষার পরিকাঠামো। যদি অদ্ভুতভাবে এতক্ষণ অবধি যতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা আমরা বলেছি, সেখানে ৩টি ক্ষেত্রেই একই রকমভাবে আমরা কৃষি এবং গ্রামীণ অর্থনীতি, পরিকাঠামো, শিক্ষার কথা বলে যাচ্ছি। অর্থাৎ প্রথম ৩টি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের মূল লক্ষ্যটা কিন্তু একই ছিল। সেটা হচ্ছে প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি সাধারণ এলাকা, প্রতিটি প্রান্তিক এলাকাকে উন্নয়নের অন্তর্ভুক্ত করা। সেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষির উন্নতি করার চেষ্টা করা হয়েছে এবং বারবার চেষ্টা করা হয়েছে গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করা। কারণ যেখানে এতজন মানুষ গ্রামে থাকেন, সেখানে যদি সমানভাবে তাদেরকে উন্নয়নের আওতায় না নিয়ে আসা যায়, তাহলে কোনোভাবেই কিন্তু দেশের বা সমাজের সার্বিক বিকাশ ঘটবে না। তাহলে কেন একটা লক্ষ্য কি কোনোদিনই আমাদের পূরণ হয়নি? এই প্রশ্নটা আসা উচিত ছিল। কারণ একই প্রশ্ন আমরা কেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করছি? একথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। আমরা প্রথম বিশ্বের দেশ নই, আমরা তৃতীয় বিশ্বের দেশ। এবং সেখানে আমাদের ব্রিটিশদের ২০০ বছরের শাসনে আমাদের সম্পদ অনেকখানি বাইরে চলে গেছে। এবং যখন দেশ ভাগের ক্ষত নিয়ে আমরা এই দেশটি হাতে পেয়েছিলাম, আমাদের যারা তখনকার শাসক ছিলেন, তারা কিন্তু আর্থিকভাবে খুব শক্তিশালী ছিলেন না। এবং কোনোদিনই কোনোভাবেই সেই সময় এটা সম্ভব ছিল না যে সবকটি এলাকায় একই রকম সমানভাবে আর্থিক উন্নতির ফল ছড়িয়ে দেওয়া। সেই জন্যেই প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই আমাদের এই কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নতির কথা বলা হয়েছে। এবং সেই জন্যেই রাস্তাঘাট, সেচ এবং শিক্ষা ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করা হয়। শিক্ষা কমিশনগুলোর মাধ্যমে বিবেচনা করার চেষ্টা করা হয়। ভোকেশনাল এডুকেশন, কর্মসংস্থানের পথ খুলে দিয়েছিল। কৃষিভিত্তিক অর্থনীতি আরো শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। গ্রামীণ বাজারকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল। কৃষককে ফড়ে বা দালালদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। আধুনিক পরিকাঠামো, সেচের জল, সবকিছু যাতে দেশটা সবার উন্নতির পথ দেখাতে পারে। এই সময় নীতি আয়োগ আমাদের একটি স্বশাসিত সংস্থা, যারা আমাদের দেশের বিভিন্ন যে ডেভেলপমেন্টাল পলিসিস গুলো রয়েছে, এই পলিসিস গুলো অর্থাৎ উন্নয়নমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেই উন্নয়নমূলক প্রকল্পগুলি কিভাবে গঠিত হবে, কিভাবে সেগুলি পরিচালিত হবে এবং কিভাবে সেগুলি চলতে পারে, তার প্রোজ অ্যান্ড কনস, ভালো খারাপ ইত্যাদি সেগুলি বিচার করে। ১৯৬৫ সালে নীতি আয়োগ গঠিত হয় এবং তার মাধ্যমে জনসম্পদ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন নীতি বা গাইডলাইন তৈরি করা হয়, যে কোন কোন জায়গাগুলো গুরুত্ব দেওয়া হবে একটি জনসম্পদ উন্নয়নমূলক নীতিমালা বা উন্নয়নমূলক প্রকল্প তৈরি করতে। এই গাইডলাইন পরবর্তীকালে অত্যন্ত কাজে এসেছে, কারণ তার মাধ্যমেই কিন্তু আমাদের পরবর্তীকালে জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিচালিত হয়েছিল। এবং এই গাইডলাইন অনুসারে গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয় এবং তার সাথে সাথে গ্রামীণ আবাসন এবং কর্মসংস্থান সৃষ্টির উপরেও জোর দেওয়া হয়। ১৯৭৮ সালে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP এর আনুষ্ঠানিক সূচনা হয়। এর উদ্দেশ্য ছিল ঋণ, প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নত করা। আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে শুধুমাত্র
ভাতার মাধ্যমে আমরা কোনো সমাজের সার্বিক উন্নতি তৈরি করতে পারবো না। আমাদের অর্থনৈতিক অবস্থা কোনোদিনই বিশাল কিছু শক্তিশালী নয়। সুতরাং যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলেই আমরা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটি বদলে ফেলতে পারবো। সেই জন্য সহজ শর্তে ঋণ দান করা হয়, যাতে কোনো মানুষ, কোনো গ্রামীণ প্রান্তিক মানুষ ছোট ব্যবসা শুরু করতে পারেন। ছোট স্মল স্কেল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিজ গঠন করা হয়, যাতে যিনি ছোট ব্যবসা তৈরি করতে চাইছেন, হয়তো তিনি ব্যাগ তৈরি করবেন, হয়তো তিনি ঠোঙা তৈরি করবেন, হয়তো তিনি প্যাকেট তৈরি করবেন, তার জন্য তাকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। খুব সহজ শর্তে ভর্তুকিযুক্ত তাকে লোন দেওয়া হবে ব্যাংক থেকে, এবং প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করা হবে, যাতে শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল না হয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানে ব্যাপৃত হন। এবং ১৯৭৮ মানে বুঝতে হবে যে সেই সময় কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে, স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটেছে, মৃত্যু হার কমেছে। এই বিশাল সংখ্যক জনসংখ্যাকে সবাইকে আর্থিকভাবে স্বনির্ভর করতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের প্রযুক্তির মাধ্যমে এবং প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নত করাটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। এবং এর উদ্দেশ্য অবশ্যই ছিল কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন করা, এবং তার জন্য বিভিন্ন ঋণ প্রকল্প সেখানে গ্রহণ করা হয়েছিল। তারপরে আসছে আমাদের আরেকটি অত্যন্ত ল্যান্ডমার্ক বলা যেতে পারে আমাদের জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন এনরেগা ২০০৫। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ পরিবারের প্রতিটি সদস্যদের বছরে অন্তত ১০০ দিনের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত করা। গ্রামীণ পরিবারের প্রতিটি সদস্যের বছরে অন্তত ১০০ দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা। এই কথাটি আমি দুবার রিপিট করলাম এইটি বোঝানোর জন্য যে শুধুমাত্র কৃষিভিত্তিক অর্থনীতিতে আমরা সবার জন্য সমান কর্মসংস্থান জোগাড় করে উঠতে পারছিলাম না। সেই জন্য প্রতিটি মানুষকে যদি অন্তত ন্যূনতম সরকারি রেটে ১০০ দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা যায় বিভিন্ন জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলির ভেতরে, তাহলে তাদের আর্থিক উন্নতি ঘটবে, তাদের স্বাভাবিকভাবেই আর্থিক সংস্থান বাড়বে, তাহলে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণে সক্ষম হবে। এবং এর প্রভাব পড়েছিল গ্রামীণ দারিদ্র্য হ্রাসে, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবশ্যই গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে। এখন অবধি এই শতকে দাঁড়িয়েও আমাদের রেগা গোটা ভারতবর্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, জনসম্পদ উন্নয়নমূলক একটি কর্মসূচি, যা ভারতবর্ষের সাধারণ মানুষের কর্মসংস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমাদের একটি বিষয় বুঝতে হবে যে সরকার থেকে সবকটি জনসম্পদ উন্নয়নমূলক কর্মসূচি কিন্তু পালিত হয় না। এর একটি অন্যতম কাজ বা ভূমিকা থাকে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাগুলির। তারা অনেক সময় বেসরকারি হতে পারে বা সরকারি উদ্যোগের সঙ্গে তারা কাজ করে, এবং এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলি স্থানীয় স্তরে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জনসম্প্রদায় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং অবশ্যই বঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়ন এর অন্যতম লক্ষ্য। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা জানি যে আমাদের শিক্ষাক্ষেত্রের হাল হকিকত বিচার করার জন্য কিন্তু আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসের বা প্রথম এডুকেশনাল ফাউন্ডেশন। আমরা জানি অমর্ত্য সেনের প্রতিটি ফাউন্ডেশনের কথা, যারা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত গুলো যাচাই করে। এছাড়াও একাধিক সংস্থা আছে যারা স্বাস্থ্য ব্যবস্থা, আমরা জানি যে চিত্রাঙ্গদা বলে একটি সংগঠন রয়েছে, তাদের কাজ হচ্ছে যারা তৃতীয় লিঙ্গের মানুষজন রয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি, তাদের মানুষের অধিকার, বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন রয়েছে, তাদের কাজ হচ্ছে মানুষ তার মানবাধিকারটি সুনিশ্চিত করতে পারছে কিনা সেই বিষয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সুতরাং এটা আমরা বলতেই পারি যে কোনো জায়গাতে বা যেকোনো ক্ষেত্রে আমাদের যে জনসম্পদ উন্নয়নমূলক কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এইরকম আরেকটি প্রকল্পের কথা এখানে আমরা বলে দেব, সেটি হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরাজ যোজনা। ১৯৯৯ সালে এটি হয়েছিল, ইংরেজিতে বলা হয় SGSY। এর উদ্দেশ্য ছিল স্বকর্মসংস্থান এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের টেকসই জীবিকা প্রদান। এবং এটি বাস্তবায়ন কিভাবে করা হয়েছিল বা তার উদ্দেশ্যটা কি ছিল, যে অর্থনৈতিক উন্নয়নটা করা হবে গোষ্ঠী ভিত্তিক উন্নয়নের মাধ্যমে। অর্থাৎ কিনা গোষ্ঠী গঠিত হবে, বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী, আমরা যাদেরকে বলতে পারি যে স্বনির্ভর গোষ্ঠী। আমরা দেখতে পাই এখন অবধি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ক্যান্টিন চালান মহিলা পরিচালিত যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে। এবং সেক্ষেত্রে যারা পিছিয়ে পড়া মানুষজন রয়েছেন বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা হয়তো কোনো কারণে পিছিয়ে আছেন, কলকাতার বুকেই অন্তত ৩টি কলেজের ক্যান্টিন চালান সোনালী কিচেন নামে একটি সংস্থা, যারা অ্যাসিড আক্রান্ত বা ডোমেস্টিক ভায়োলেন্সের যারা অত্যাচারিতা নারী রয়েছেন তাদেরকে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত করেছেন। একদম আধুনিক পর্যায়ে যদি আমরা দেখি, এই ১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১২ থেকে ২০১৭, এইখানে এর লক্ষ্যটা ছিল গ্রামীণ উন্নয়ন, টেকসই কৃষি, গ্রামীণ পরিকাঠামো এবং কর্মসংস্থান। এবং সেক্ষেত্রে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মহিলাদের মতন প্রান্তিক সম্প্রদায়গুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা আর পিছিয়ে না থাকেন এবং তাদেরকে সমাজের মূল উন্নয়নের যে স্রোত, সেই উন্নয়নের স্রোতে সমানভাবে তাদেরকে যাতে অংশগ্রহণ করানো যায়। আমরা আমাদের আলোচনার শেষে বলতে পারি যে আমাদের এই স্বাধীনতা পরবর্তী যে সমস্ত জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্পগুলি গৃহীত হয়েছে, তার উদ্দেশ্য এখন অবধি মূলত ৩ রকমের। গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, অর্থাৎ যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষজন গ্রামে থাকেন, তাই তাদের উন্নয়নে জোর দেওয়া বা তাদের উন্নয়নে নজর দেওয়াটা একটি আবশ্যিক কাজের মধ্যে পড়ে। অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন, যারা পিছিয়ে রয়েছেন সেই সমস্ত মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন হবে এবং জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে। তার মাধ্যমে তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ক্ষেত্রে তারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং অবশ্যই মহিলা এবং পিছিয়ে থাকা সম্প্রদায়ের ক্ষমতায়ন। আমাদের বারবার বুঝতে হবে যে আমাদের সমাজের উন্নতি মানে সমাজের প্রতিটি অংশের উন্নতি। শুধুমাত্র উচ্চ বর্ণের উন্নতি নয়, শুধুমাত্র পুরুষের উন্নতি নয়। সেক্ষেত্রে মহিলা এবং পিছিয়ে থাকা সম্প্রদায়ের জন্য পরিকল্পনা গৃহীত হয়েছে, যাতে তাদের সমান তালে উন্নতি করতে পারে এবং দেশের সার্বিক উন্নতি হয়। এবং সবশেষে আমরা ৩টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, জনসম্পদ উন্নয়ন প্রকল্পের লক্ষ্য। অপশন ১ আর্থিক উন্নয়ন, অপশন ২ সামাজিক উন্নয়ন, অপশন ৩ সামগ্রিক উন্নয়ন। প্রশ্ন নম্বর ২, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? অপশন ১ ১৯৬১, অপশন ২ ১৯৫৫, অপশন ৩ ১৯৮৭। ৩ নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজের উদ্দেশ্য হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটি হচ্ছে ১ নম্বর অপশন। অপশন ২ সার্বিক উন্নয়ন, অপশন সি সবকটি। আশা করছি আজকের আলোচনা সবার কাজে আসবে। ধন্যবাদ।